বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এতটাই ভয়াবহ যে ৩৬ ধরনের অ্যান্টিবায়োটিক এখন মানুষের দেহে আর কাজই করছে না। অকার্যকর এসব ওষুধে গেল ১ বছরে ২৬,০০০ মানুষ মারা গেছে। আইসিইউতে ভর্তি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই শিশুর বয়স মাত্র ৬ বছর। এরই মধ্যে ২০টি অ্যান্টিবায়োটিকের ১৬টি কাজ করছে না। শুধু শিশু নয়, ওষুধ হিসেবে অ্যান্টিবায়োটিক না খেয়েও রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছেন বড়রাও। অ্যান্টিবায়োটিক উনি জীবনে খুব কম খাইছে, কিন্তু এখন এই অসুস্থ হওয়ার পর অ্যান্টিবায়োটিকের কোনো কাজ করতেছে না। এতগুলি অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না, এটার কারণ বুঝতে পারতেছি না কিছু আমি। এটা আসলে এখন মহামারী আকার ধারণ করেছে। ভাইরাল জ্বরের ক্ষেত্রে আসলে ডাক্তারের কোনো অ্যান্টিবায়োটিকই লাগে না। কি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে পরের মহামারীর কারণই হতে পারে এই যথেচ্ছ অ্যান্টিবায়োটিক। কেমন আছেন দেশবাসী? সামান্য সর্দি জ্বরে ভুগছেন না তো? মরতে হতে পারে আপনাকেও, কেননা সেই দিন খুব দূরে নেই যেই দিন সাধারণ কাটাছেঁড়া আর সর্দি জ্বরে আমাদের জীবন ঝুঁকির সম্মুখীন হতে চলেছে। প্রায় ১ দশক ধরে করে আসা আমাদের ভুলের কারণে নতুন করে উত্থান হচ্ছে এক ভয়ঙ্কর মহামারী। নাম তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, একে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যেটি হতে চলেছে করোনা থেকে ১০০ গুণ বেশি ভয়ানক এবং যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো হাতিয়ারই নেই আমাদের কাছে। তো এই ঝুঁকি সামলাতে বাংলাদেশ কি আদৌ প্রস্তুত? চলুন জেনে আসা যাক আজকের স্টাডি থেকে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। সাল ১৯২৮, স্যার আলেকজান্ডার ফ্লেমিং এস্টিমেরি হসপিটালে ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করার অবস্থায় একটি ভুল করে বসেন। যে ভুলের কারণে তিনি আবিষ্কার করে ফেলেন এক মহান প্রতিষেধক, যার নাম ছিল অ্যান্টিবায়োটিক, অলসো নোন অ্যাজ পেনিসিলিন। এটি চিকিৎসা ক্ষেত্রে মানুষের জীবন বাঁচানোর যুগান্তকের আবিষ্কার প্রমাণিত হয়। এটিই প্রথমবারের মতো বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে সক্ষম হয়। পরবর্তীতে ১৯৪০ সালে হাওয়ার্ড ফ্লোরি অ্যান্ড আর্নস্ট বরিস চেইন পেনিসিলিন অ্যান্টিবায়োটিককে সাধারণ মানুষের আওতায় নিয়ে আসেন। ফলে মেডিসিন ইন্ডাস্ট্রিতে একটি রেভলিউশন তৈরি হয়। শুরু হয় নতুন এক অ্যান্টিবায়োটিকের যুগ, যেখানে কঠিন কঠিন জীবাণুর বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার আমাদের নাগালে চলে আসে। কিন্তু হাতিয়ার যদি বারবার না বুঝে ব্যবহার করা হয়, তাহলে এটি এর কার্যকারিতা হারায়, ঠিক যেটা করতে অ্যান্টিবায়োটিক নামক হাতিয়ারের সাথে। কিছু বছর পরেই ১৯৪৫ সালে আলেকজান্ডার ফ্লেমিং তার নোবেল প্রাইজ গ্রহণের সময় প্রথমবারের মতো আমাদেরকে এই হাতিয়ারের ব্যবহার নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন সময় আসতে পারে যখন কেউ দোকান থেকে পেনিসিলিন কিনতে পারবে, তখন অজ্ঞাত মানুষ সহজেই অ্যান্টিবায়োটিকের কম ডোজে নিজেকে চিকিৎসা করাতে পারে এবং অল্প পরিমাণে পেনিসিলিন দিয়ে চিকিৎসার কারণে ব্যাকটেরিয়াগুলো প্রতিরোধী হয়ে উঠতে পারে। তার উক্তির গভীরতা ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আগে জানতে হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী এবং এটি কীভাবে ঘটে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন একটি অবস্থা যখন ব্যাকটেরিয়াগুলো নিজেদেরকে জেনেটিক্যালি মডিফাই করে ফেলে। তখন অ্যান্টিবায়োটিক দিয়ে তাদের মারার চেষ্টা করলেও তারা বেঁচে থাকার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। আরেকটু ভালোভাবে বোঝার জন্য কল্পনা করুন, অ্যান্টিবায়োটিকরা হচ্ছে যোদ্ধা, যারা আমাদের শরীরে আক্রমণকারী ব্যাকটেরিয়ার আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। শুরুর দিকে যোদ্ধা অনেক শক্তিশালী ছিল এবং খুব দ্রুত আক্রমণকারী আর্মিদেরকে পরাজিত করে আমাদেরকে রক্ষা করত। তবে কিছু চালাক আর্মি অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো প্রতিটি যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে তাদের জন্য ঢাল আর বর্ম তৈরি করতে থাকে, যা পরবর্তী আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করতে থাকে। যত বেশি যুদ্ধ হয় অর্থাৎ অ্যান্টিবায়োটিকের বেশি ব্যবহার হয়, এই প্রতিরোধী আর্মি ততই শক্তিশালী হয়ে ওঠে এবং আর্মির অন্য সদস্যদের মধ্যে তাদের এই প্রতিরোধী ব্যবস্থা ছড়িয়ে দেয়। পরবর্তীতে যোদ্ধাদের যখন আবার ডাকা হয়, তখন তাদের এই স্বাভাবিক যুদ্ধ কৌশল আর কাজে আসে না। তাদের পক্ষে যুদ্ধ কঠিন হয়ে পড়ে এবং আক্রমণকারী ব্যাকটেরিয়ার কাছে পরাজিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যার ফলে ব্যাকটেরিয়াগলিত রোগ যেমন নিউমোনিয়া, যক্ষা এবং সাধারণ কাটাছেঁড়ার ফলে সৃষ্ট ইনফেকশন ও ট্রিটমেন্ট করা কঠিন হয়ে পড়ছে। প্রথম সারির দ্বিতীয় সারির সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলো আর কাজ করছে না, অকার্যকর হয়ে পড়ছে। এর হয়তো ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তার হঠাৎ একটা ইউরিন ইনফেকশন হচ্ছে বা নিউমোনিয়া হয়ে সে মারা যাচ্ছে। একটা সার্জারি হয়েছে, সার্জারি হওয়ার পরে সার্জারি স্থলের ইনফেকশন হয়ে রোগীটা মারা যাচ্ছে। কখন আমরা দেখি অ্যান্টিবায়োটিক তার কাজ করতে পারে না, অর্থাৎ রেজিস্ট্যান্ট, একটা ভয়ঙ্কর অবস্থা, কাজ করতে পারছে না। একটা বড় ঔষধ, তাতে কি হচ্ছে, ওই অণুজীবগুলি শরীরে বড় ধরনের ক্ষতির সৃষ্টি করছে। বর্তমানে ২০২৪ সালে সমগ্র বিশ্ব বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভয়ানক রূপ ধারণ করেছে। এই ইনফরমেশনের যুগে এসেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আমাদের মাঝে সচেতনতা খুবই কম। আমরা মনে করছি কি আর হবে, অ্যান্টিবায়োটিক একটা ঔষধই তো, এর থেকে কি আর মহামারী সৃষ্টি হবে। Antimicrobial resistance, or AMR, is one of the most serious threats to global health. Each year,
AMR is estimated to contribute to more than 5 million deaths globally. বাংলাদেশ, যেখানে সাধারণ মেডিকেল কন্ডিশন নিয়ে আমাদেরকে সাফার করতে হয়, তার সামনে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়ে আছে। ISME এর একটি গবেষণা থেকে দেখা যায় 2019 সালে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে প্রত্যক্ষভাবে মারা গেছে 26,200 জন এবং পরোক্ষভাবে মারা গিয়েছে প্রায় 98,800 জন। এই সংখ্যাটি প্রতি বছরই বাড়ছে। বাংলাদেশে ক্যান্সার, HIV, রোড অ্যাক্সিডেন্টে যত মানুষ মারা যায় তার থেকে কয়েক গুণে বেশি মারা যায় এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য। এর থেকেও ভয়ঙ্কর তথ্য হচ্ছে রিসেন্টলি ঘটে যাওয়া কোভিড-19 প্যান্ডেমিকে বাংলাদেশে 24 সাল পর্যন্ত 29,493 জনের মৃত্যু হয়েছে। তার তুলনায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যু হয়েছে প্রায় 1,70,000 মানুষের। এর ভয়াবহতা উপলব্ধি করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা সহ এর আশেপাশে এলাকা থেকে প্রায় 72,670টি নমুনা পরীক্ষা করেন। প্রায় 1.5 বছর গবেষণা করে জুন 2023 সালে তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়ানক চিত্র তুলে ধরেন। গবেষণা থেকে দেখা যায় দেশের প্রধান সংক্রমণ ঘটানো জীবাণুর বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই 90% অকার্যকর হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু জীবাণু সবগুলো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেই প্রতিরোধী হয়ে উঠেছে, যেগুলোকে বিজ্ঞানীরা বলছেন সুপারবাগ, যেটি দ্বারা একবার সংক্রমিত হলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। গবেষণা প্রসঙ্গে BSMMU এর সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী বলেন, বর্তমানে আমরা দেখছি ভবিষ্যতের জন্য রাখা রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক অহরহ ব্যবহার করা হচ্ছে, যেগুলো সাধারণত সর্বোচ্চ মুমূর্ষু অবস্থায় ICUতে থাকা রোগীদের ক্ষেত্রেই ব্যবহার হওয়া উচিত। সেগুলো এখন হাসপাতালে সাধারণ ওয়ার্ডেই আমরা ব্যবহার করছি। তা বিজনেস স্ট্যান্ডার্ডের আরেকটি প্রতিবেদনে দেখা যায় 5 বছরে দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার বেড়েছে 71% থেকে 82%, অর্থাৎ 11%। কী হবে যদি এভাবে রেজিস্ট্যান্সের হার বাড়তে থাকে? অ্যান্টিবায়োটিক এমন একটি মহান ওষুধ যার ফলে আধুনিক যুগের এই সার্জারিগুলো করা সম্ভব হচ্ছে। যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন নিউমোনিয়া, টিউবারকুলোসিস, ম্যানিনজাইটিস সহজে ট্রিটমেন্ট করা যাচ্ছে, অর্গান ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে, এমনকি ক্যান্সারের কেমোথেরাপিতেও ব্যবহার করা হচ্ছে। এখন যদি অ্যান্টিবায়োটিকগুলো সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হতে পারে ভেবে দেখেছেন? কল্পনা করুন একটি সুন্দর বিকালে আপনি আপনার প্রিয়জনের নিয়ে ঘুরতে বের হয়েছেন, হঠাৎ করে পড়ে গিয়ে তার পা কেটে গেল, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটলো। তাহলে এখন এর ট্রিটমেন্ট অবশ্যই অ্যান্টিবায়োটিক, কিন্তু তার শরীরে সকল অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে গেছে, ফলে নর্মাল সার্জারিও তার শরীরের উপর করা যাবে না। খুব সামান্য কাটাছেঁড়া থেকে তার জীবন অনিশ্চিত হয়ে পড়ল। আপনি কি এরপর আর ঘর থেকে বের হতে সাহস করবেন? এটা নিছক গল্প নয়। 2016 সালে UK এর একটি গবেষণায় উঠে এসেছে এভাবে যদি অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়া দ্বারা রেজিস্ট্যান্ট হতে থাকে তাহলে 2050 সালের মধ্যে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ মারা যাবে, যা একটি বড় প্যান্ডেমিক বা মহামারীর রূপ ধারণ করবে। এখন প্রশ্ন হচ্ছে কোন ফ্যাক্টরগুলোর কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব দ্রুত বাংলাদেশে ছড়িয়ে পড়ছে? ফ্যাক্টর 1, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক। সাধারণ ভাইরাল ইনফেকশন এবং সর্দি জ্বরে আমরা দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, যেখানে ভাইরাসের উপর কোনো প্রভাবই নেই অ্যান্টিবায়োটিকের। ফলে সেই ওভার ইউজড অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আরও সুযোগ পেয়ে যাচ্ছে নিজেদেরকে শক্তিশালী করে তোলার। ফ্যাক্টর 2, ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রেসক্রাইবিং। অনেক সময় ডক্টররা ডায়াগনোসিস যেমন ব্লাড কালচার না করেই অ্যাডভান্স অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন, কেননা অ্যান্টিবায়োটিক না দিলে আবার রোগী অসন্তোষ প্রকাশ করেন তাকে কেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি, তার মানে তাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই ঝামেলায় এড়াতে অনেক সময় ডক্টররা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনীয় ছিল না। ফ্যাক্টর 3, সেলফ মেডিকেশন। অ্যান্টিবায়োটিক এখন সহজলভ্য এবং হাতের নাগালে চলে আসে। আমরা নিজের মন মর্জি মতোই উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক ইউজ করছি, যার পরিণতি আমরা দেখতেই পাচ্ছি। ফ্যাক্টর 4, ইনকমপ্লিট ডোজেস। অনেক সময় কিছুদিন অ্যান্টিবায়োটিক খেয়ে সুস্থ অনুভূত হলে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া ছেড়ে দিই, যেটি একটি প্রধান কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের। এখন অনেকে ভাবতে পারে আমি কখনো আনপ্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক খাইনি বা কখনো অ্যান্টিবায়োটিকের ডোজ ইনকমপ্লিট রাখিনি, আমার চিন্তার কোনো কারণ নেই। আপনি ভুল, আপনার চিন্তার যথেষ্ট কারণ আছে। ফ্যাক্টর 5, এগ্রিকালচার ইউজ অফ অ্যান্টিবায়োটিক। সায়েন্স জার্নালের একটি গবেষণা থেকে দেখা যায় নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে মাংস ও মাছের যোগান দিতে মানুষের ব্যবহৃত অ্যান্টিবায়োটিক্সের 73% ব্যবহার করা হচ্ছে কৃষি ফার্মগুলোতে। এগুলো মূলত পোলট্রি, সোনালী মুরগি, গরুর ফার্ম ও চাষকৃত মাছে ব্যবহার করা হচ্ছে, যেখানে এদের কোনো প্রয়োজনই নেই অ্যান্টিবায়োটিক্সের।
তারা মূলত মুরগি ও মাছগুলোকে মোটা তাজা করতে এবং ফার্মের নোংরা পরিবেশে টিকিয়ে রাখতে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করছেন। মুরগি ও গরুর খাদ্যও মেশানো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ছাড়া তো আসলে ওই রকম মেডিসিন আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কোম্পানি আনতে পারে নাই যে অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা মুরগি পালন করে বড় করতে পারবো। মাছের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যখন মাছের গায়ে সামান্য লাল লাল দেখা দেয়, মানব দেহের জন্য ক্ষতিকারক কে আরামদায়ক এগুলো তো আমরা জানি না। অথচ এদের ধারণাই নেই এর থেকে আমাদের খাদ্য শৃঙ্খলে মাংস, বর্জ্য ও বাতাসের মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো আমাদের পরিবেশে প্রবেশ করছে। এর জন্য কেউ অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকলেও তার দেহ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখাতে পারে। এই ফার্মগুলোতে অহেতুক অ্যান্টিবায়োটিক্স ব্যবহারের ফলে ব্যাকটেরিয়াগুলো অনেক সুযোগ পেয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক্সের বিরুদ্ধে রেজিস্ট্যান্স জিন তৈরি করার। আমরা রেজিস্ট্যান্স জিনগুলোকে ওই ব্যাকটেরিয়ার ঢাল আর বর্ম ধরতে পারি, যা পরবর্তীতে ব্যাকটেরিয়া একটি বিশেষ পদ্ধতি কনজুগেশনের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তর করছে। তখন কোনো ব্যক্তি খাদ্যের মাধ্যমে ওই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে তাকে ট্রিটমেন্ট করার মতো অ্যান্টিবায়োটিকটি আর কাজ করবে না এবং ওই ব্যাকটেরিয়া যাকেই সংক্রমিত করবে তার দেহেই ওই অ্যান্টিবায়োটিকটি রেজিস্ট্যান্স হয়ে যাবে। এভাবেই সৃষ্টি হবে সেই ভয়ঙ্কর মহামারীর। তাহলে একে রুখে দাঁড়ানোর উপায় কি? সমস্যা যখন আমরাই সৃষ্টি করেছি, সমাধান আমাদেরকেই করতে হবে। কিন্তু এই সমস্যার সমাধানে আমাদেরকে একজোট হতে হবে। প্রথমে মাথায় যে সমাধানটি আছে, নতুন করে অ্যান্টিবায়োটিক তৈরি করে নিলেই তো হয়, তাহলে ঝামেলা শেষ। নট দ্যাট ইজি। প্রথম আবিষ্কৃত পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটি 1943 সালে বাজারে আসে। ঠিক তার 2 বছর পরে এটি রেজিস্ট্যান্স হয়ে পড়ে। তারপরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে আবার গবেষণা শুরু করে। রিসেন্টলি 2003 সালে আবিষ্কৃত ট্যাপ্টোমাইসিন 1 বছর পরে 2004 সালে রেজিস্ট্যান্স হয়ে যায়। রেজিস্ট্যান্স হওয়ার পর থেকে অ্যান্টিবায়োটিক্সের কেমিক্যাল ফর্মুলা প্রতিনিয়ত জটিল হচ্ছে। একটি নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কমপক্ষে 10 থেকে 15 বছর এবং বিলিয়নস অফ ডলার খরচ করে, কিন্তু তা কিছু বছরের মধ্যে রেজিস্ট্যান্স হয়ে যায়, যার ফলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অনেক লস হয়। এখন অ্যান্টিবায়োটিক্স তৈরি করা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে নন প্রফিটেবল। তাই আমাদেরকে অবশিষ্ট অ্যান্টিবায়োটিক্সগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। এর জন্য আমাদেরকে 5টি কাজ করতে হবে। নাম্বার 1, ইউজ অ্যান্টিবায়োটিক রেসপন্সিবলি। ডক্টরের অনুমোদন ছাড়া অথবা নিজে ফার্মেসি থেকে সাধারণ সদস্যদের জন্য অ্যান্টিবায়োটিক কিনে ব্যবহার করা বন্ধ করতে হবে। আর কোনোভাবে একবার অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলে অবশ্যই এর ফুল ডোজ কমপ্লিট করতে হবে। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, আমরা যদি ফুল কোর্স কমপ্লিট না করি তাহলে ব্যাকটেরিয়াগুলো সুযোগ পেয়ে যাবে তাদেরকে শক্তিশালী করে তোলার। নাম্বার 2, ব্লাড কালচার টেস্ট। অ্যান্টিবায়োটিক্স হচ্ছে লাইফ সেভিং মেডিসিন। এটিকে তখনই ব্যবহার করা হয় যখন সম্পূর্ণরূপে এর প্রয়োজন আছে। এর জন্য ব্লাড কালচার টেস্ট একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর মাধ্যমে আগেই আমরা নিশ্চিত হতে পারবো কোন অ্যান্টিবায়োটিক্সগুলো আমার শরীরে রেজিস্ট্যান্স, কোনটি সেন্সিটিভ এবং কোনটি ইন্টারমিডিয়েট। তাহলেই ডক্টর শতভাগ নিশ্চিত হয়ে সঠিক অ্যান্টিবায়োটিকটি দিতে পারবেন। ফলে ভুল অ্যান্টিবায়োটিক্সের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। নাম্বার 3, স্টপ এগ্রিকালচারাল ইউজ। আমরা অনেক সময় সঠিকভাবে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও আমাদের দেহ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, যার প্রধান একটি কারণ অযথা কৃষি ফার্মগুলোতে অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার। এই ভিডিওটি যদি কৃষি ফার্মের সাথে জড়িত কেউ দেখে থাকেন, প্লিজ আপনারা ভেটেরিনারি ডাক্তারের অনুমোদন ছাড়া দোকানদারের কথায় অ্যান্টিবায়োটিক কিনে ব্যবহার করবেন না। এতে হয়তো আপনার খরচ একটু বেশি হবে, কিন্তু আপনি আমাদেরকে এই ভয়ানক মহামারীর হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নাম্বার 4 ইজ ভেরি ইম্পর্টেন্ট, আস্ক কোয়েশ্চেন। গভর্নমেন্ট এবং পলিসি মেকারকে কোয়েশ্চেন করুন, তারা এই অ্যান্টিবায়োটিক ডিজাস্টার ঠেকাতে কী করছেন, তাদের পরিকল্পনা কী, কেনই বা ফার্মেসিগুলোতে এত সহজেই এই গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকগুলো প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি একাই বা কী করতে পারি? এখানে সরকারি নীরব। এর জন্যই নাম্বার 5, স্প্রেড অ্যাওয়ারনেস। এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, সচেতন করুন সবাইকে। আপনার পরিবারকে এর ভয়াবহতা নিয়ে অবগত করুন। যেখানে সমগ্র বিশ্ব এটির সমাধান খুঁজতে ব্যস্ত, সেখানে বাংলাদেশের মানুষের মধ্যে সামান্য সচেতনতা নেই এটি নিয়ে। সবসময় দেখা যায় আমাদের মাঝে সচেতনতা তৈরি হয় যখন সবকিছু আমাদের হাতের বাইরে চলে যায়, যেমনটা করেছিল কোভিড-19-এর সময়। ভয়াবহতা আপনার চোখে পড়ছে না মানে এই না যে এর কোনো অস্তিত্ব নেই। আসুন এইবার এই প্যান্ডেমিকটিকে আমরাই রুখে দেই, কেননা একবার এটি শুরু হলে আমাদেরকে সেই পেনিসিলিনের আগের যুগে ফিরে যেতে হবে, যেখানে সামান্য কাটাছেঁড়া, সর্দি জ্বর এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনেই আমরা মারা যাব। তাই নিজ নিজ জায়গা থেকে হলেও একটু চেষ্টা করি সবাইকে সচেতন করার। এরকম ডিটেইলড কেস স্টাডি এবং ইনফোটেনমেন্ট দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা আপনার জন্য ফ্রি হলেও আমাকে অনেক সাপোর্ট এবং মোটিভেট করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।